ব্লাস্টিং স্ট্যান্ড কোন কোন ফেব্রিকের এগেইনস্টে করতে হয় সেটা আমরা জানছি থিওরিটিক্যালি। আমাদের টেক্সটাইলে যেহেতু ওভেন এবং নিট ফেব্রিক আছে, আমরা নিট ফেব্রিকের উপরে ব্লাস্টিং স্ট্যান্ডটা অ্যাপ্লাই করব। কেন? রিজনটা হয়েছে আমরা জানি যে নিট ফেব্রিকটা সার্কুলার মেশিনে তৈরি করা হয়, একটা ইয়ানের সাহায্যে তৈরি হয়। আমরা যখন ডিরেকশন ওয়াইজ কোর্স ওয়াইজ যখন এটাকে ফোর্স দিব, টেনশন দিব, তখন সিঙ্কেজ করে এই টেনশনটা কি এক জায়গায় যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, সে কি ল্যান্ড মানে ইয়ার্ন ওয়াইজ ধরে রাখতে পারে না বেশ। যেমন ওভেন ফেব্রিকে আমাদের ডিরেকশন ওয়াইজ ওয়ার্প ওয়েভ, ডিরেকশন ওয়াইজ ওয়ার্পের ইয়ার্নটা টেনশনে থাকে, ওয়েভটা কি থাকে একটু ফ্লেক্সিবল হয়। তো ডিরেকশন ওয়াইজ আমাদের স্যাম্পলগুলোকে আমরা কি করাইতে পারি, ইয়ানের উপরে গ্রিপ করাইয়া প্রেসার দিতে পারি, কিন্তু নিচে এটা হয় না। সেই জন্য এটা মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়, মাল্টি ডিরেকশনে ফোর্স দিয়ে এটা করা হয়। এরকম যেগুলা মাল্টি ডিরেকশনে ফোর্সের এগেনস্টে অ্যাপ্লাই হয় যে স্যাম্পলগুলো, সেগুলা কি ব্লাস্টিং স্ট্যান্ড করা হয়। হ্যাঁ, আচ্ছা, ব্লাস্টিং স্ট্যান্ড আমরা তাহলে আমাদের স্যাম্পল হচ্ছে নিট ফেব্রিক, স্যাম্পল বা স্পেসিমেন হচ্ছে নিট ফেব্রিক। আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ড্রাই কন্ডিশন আর একটা হচ্ছে ওয়েট কন্ডিশন। দুইটা কন্ডিশন আমাদের করতে হবে। কেন করতে হবে সেটা রিজনটা কি, যে আমরা স্ট্রেংথ ওয়েট কন্ডিশনে আমরা জানি যে যদি 100% কটন হয়, সেলুলোজ ফেব্রিক হয়, তাহলে কি হবে, আমাদের ওয়াটারের সাথে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে, যার কারণে স্ট্রেংথ বাড়বে। আর যদি আমরা যে এই টেস্টের মাধ্যমে যদি এটা সাহায্যে আর একটু হয় যে আমাদের এটা যদি 100% না হয়, তাহলে কিন্তু কি করবে, ফল করবে মানটা। সেটা সে যে আমরা এটা 100% কটন কিনা সেটা আমরা বুঝতে পারবো। 100% ওভেন করা যাবে, কিন্তু ওভেন আমরা টেনজাইল করব, টেনজাইল স্ট্যান্ড ডিরেকশন ওয়াইজ বললাম না, সেটা ডিরেকশন ওয়াইজ বলে আসছি যে আমাদের ওয়ার্প এবং ওয়েভ ইন্ডিভিজুয়াল ইয়ান থাকে, ওয়ার্পের ইয়ানগুলো টেনশনে থাকে, ওয়েভগুলো ফ্লেক্সিবল থাকে। আমাদের ইয়ানগুলোর উপরে আমরা কি ফোর্স অ্যাপ্লাই করতে পারি ওভেনে, সেই জন্য ডিরেকশন ওয়াইজের ভ্যালুটা অ্যাকসেপ্টেবল। সেই জন্য আমরা ব্লাস্টিং স্ট্যান্ড করলেও হবে, কিন্তু ব্লাস্টিং করলে কি হবে, ডিরেকশনটা নির্ণয় হচ্ছে না, মাল্টি ফোর্স হচ্ছে। তো যেহেতু আমাদের ওভেনের ক্ষেত্রে ডিরেকশন ওয়াইজ আমরা মানটা পাচ্ছি, সেই জন্য ওইটা টেনজাইলে অ্যাকসেপ্টেবল হয় মানটা। আর এটা নিটটা যেহেতু আমরা বলছি সার্কুলার হয়, একটা ইয়ানের সাহায্যে তৈরি করা হয়, তো এটার যেহেতু আমার ডিরেকশন ওয়াইজ তার এফেক্টটা আসে না, এক জায়গায় যে ফোর্সটা জমা হয়, সেই জন্য মাল্টি ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো আমাদের এই যে ওয়েট কন্ডিশনটা যেটা করতে হবে, ওয়েট কন্ডিশনে আমরা নন আয়নিক ওয়েটিং এজেন্ট নিব। পরীক্ষার সময় দুইটা এরকম টুকরা দেওয়া হবে, নিজে একাই ডাই এবং ওয়েট কন্ডিশন দুই কন্ডিশনে করতে হবে টেস্ট। তো আমাদের যে 15-20 মিনিট যে লেখার কাজটার পরে যে স্যাম্পল আমরা কালেক্ট করব, করার পরে দুইটা টুকরা দেওয়া হবে। একটা অংশ আমরা কি ওয়েট কন্ডিশনের জন্য ভিজিয়ে দেবো আগে, নন আয়নিক ওয়েটিং এজেন্ট দিয়ে আমরা 1 ঘন্টা ভিজিয়ে নিব, সময়টাকে ধরবো। আর এটা ভিজতে ভিজতে আমরা ড্রাই কন্ডিশনটা করে ফেলবো, করে তার ক্যালকুলেশনটা করে ফেলবো। ততক্ষণে আমাদের এটা হয়ে যাবে, টাইম তখন হয়ে যাবে, তখন আমরা ওয়েট কন্ডিশনটা বের করে দুইটা কম্পিয়ারেন্স যে আমার টেবিল আছে সেটা ফিল আপ করবো আমরা। এখন আসি আমাদের মেশিন। তাহলে আমাদের এই পর্যন্ত বুঝতে অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে কন্ডিশন আমরা করে নিলাম। এখানে ওয়েট কন্ডিশন আমরা ভিজিয়ে দিছি, 8:30 ভিজিয়ে দিছি, 9:30 শেষ হবে, 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে? হ্যাঁ, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এটা হচ্ছে আমরা ওয়েট কন্ডিশন থেকে যখন স্যাম্পলটা উঠাবো, সবসময় আমরা বলতেছি যে আমাদের টেস্ট স্যাম্পলগুলো ফ্ল্যাট টুইস্ট করে পানিটা রিমুভ করবো। হ্যাঁ, টর্সন বা এভাবে চাপড়ানো যাবো না, ফোর্স অ্যাপ্লাই করবো না আমরা বেশি। তারপরে এখন আসি মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা মানটা নিব, আমাদের ব্লাস্টিং স্ট্রেংথটা বের করবো, মেজার করবো। সেই মেশিনের স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। হাইড্রোলিক ব্লাস্টিং স্ট্রেন্থ টেস্টার, ম্যানুফ্যাকচারার মেজডান ল্যাব, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জার্মানি। তা আমরা যদি খেয়াল করি, আমাদের উপরে একটা হুইল আছে, চাকা, এই চাকার সাথে যুক্ত আছে একটা ক্ল্যাম্প। এই ক্ল্যাম্পটা মুভ করে এই যে হুইলের সাথে সে মুভ করে উপরের দিকে উঠতেছে না, আমরা যদি খেয়াল করি এই যে উঠতেছে, তার এই যে এখান থেকে আমরা সরাই নিলাম। এই যে এটা হচ্ছে হুইলের সাথে
কানেক্টর হচ্ছে আমার আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং, এটা মুভ করছে উপরের দিকে, মানে upper সেই জন্য movable। এটা হচ্ছে মুভ করে বিদায় তাকে বলছে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং। ক্ল্যাম্পটা কি আছে, রিং আকারে আছে। ক্ল্যাম্প একটা মানে আমি স্যাম্পলটাকে সাপোর্ট দিয়ে আটকানোর জন্য, ফোর্সটা যে অ্যাপ্লাই হবে স্যাম্পলের সাপোর্ট দিয়ে আটকাতে হবে, সেই সাপোর্টটা যে দিব, এটা ক্ল্যাম্পটা কি আকার আছে, রিং আকার আছে, সেই জন্য তারা এটাকে নামকরণ করছে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং। আরেকটা ক্ল্যাম্প এখানে আছে যেখানে সাপোর্ট দিয়ে স্যাম্পলটাকে রাখবো, রেখে এই আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং দিয়ে আমরা সাপোর্ট দিয়ে এটাকে আটকে দিব প্রেসার দিয়ে। এইটাকে বলা হচ্ছে লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং। নিচের যে ক্ল্যাম্পটা সেটা ফিক্সড, সেই জন্য লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং। তারপর আমাদের যে রাবার ডায়াফ্রাম আছে, থিকনেস হচ্ছে 1.5 mm। আমাদের এই যে রাবার ডায়াফ্রামের নিচে আছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে লিকুইড আছে, লিকুইডটা হচ্ছে গ্লিসারল লিকুইড। গ্লিসারল লিকুইডটা সিলিন্ডারের মধ্যে আছে। এই সে পিস্টন, এই সে মোটর। তাহলে আমাদের যে ফাংশনটা, মেশিনটা যেভাবে আমাকে ফ্লোটা দিবে, আমরা যদি খেয়াল করি, আমার এই মোটর থেকে পিস্টন লিকুইড আছে, হ্যাঁ পিস্টন সিলিন্ডারে কি আছে? লিকুইড আছে, গ্লিসারল লিকুইড। এই একই glycerin। আচ্ছা, আমরা এই যে গ্লিসারল বা গ্লিসারিন যে লিকুইডটা আছে, এই লিকুইডটাকে ফ্লো দিবে কিসে, আমার এই যে পিস্টনের মাধ্যমে। ফ্লো দিলে লিকুইডটা উপরের দিকে উঠতে থাকবে, প্রেসার দিতে থাকবে। আমার এই যে রাবার ডায়াফ্রাম আছে, রাবার ডায়াফ্রামও কি প্রেসারে উঠতে থাকবে, ফ্লো কারণে উঠতে থাকবে। এখন আমরা যখন এই স্যাম্পলটাকে রাবারের কন্টাক্টে আটকে দিব, তো এই ফ্লোর কারণে রাবারটা যখন উঠবে, তখন আমার কাপড়টাকে নিয়ে এসে উঠবে। তো কাপড় যতক্ষণ পর্যন্ত তার স্ট্যান্ড ধরে রাখতে পারবে, ধরে রাখবে, যখনই সে আর পারবে না তখনই ব্রাস্ট করবে, ফেটে যাবে, ব্রাস্ট করে ফেটে যাবে, তার স্ট্যান্ড মেজার করবে। তো এখন আসি, আমাদের নিট ফেব্রিকের স্ট্রাকচারটা আমরা জানি কি একটু লুজ থাকে না, লুজ থাকে। এখন আমরা যদি নরমাল এই যে এরকম একটা অপটিমাম একটা টেনশন ফোর্স অ্যাপ্লাই না করে এইভাবে নরমাল ভাবে আটকাই দিই, আমরা দেখবো যে অনেক সময় আমার এটার উপরে যদি ফোর্স, আমার যে রাবার ডায়াফ্রামের যে ফোর্সটা যদি এটার উপরে না পড়ে, তাইলে কিন্তু ব্রাস্ট হবে না। তো ব্রাস্ট কখন হয় না, আমি যখন লুজ কনটাকে আটকাবো, তখন রাবার ডায়াফ্রামটার একটা নির্দিষ্ট এরিয়া এই পর্যন্ত উঠবে, এটা তো আর অনেক দূর পর্যন্ত উঠবে না। তো এই যে তার যে এরিয়াটা যখন এই স্যাম্পলটা কভার করে ফেলবে, তার উপরে যখন ফোর্সটা অ্যাপ্লাই হবে না, তখন কিন্তু সে ব্রাস্ট হবে না। হ্যাঁ, আমরা দেখবো এরকম সমস্যা হইতেছে, তখন আমাদের কি করতে হবে, একটু টেনশন দিয়ে স্যাম্পলটাকে আটকাইতে হবে। নরমালি আটকাই দিলে হবে না, একটা অপটিমাম টেনশন দিয়ে আমরা স্যাম্পলটাকে আটকাবো। আচ্ছা, এখন আসি, আমরা যে আটকাইলাম, মান নেব, কিভাবে মানটা নেব। মান নেওয়ার জন্য একটা মিটার এখানে দেওয়া আছে। এই মিটারের কাজটা হচ্ছে, আমরা এখান থেকে রেটিংটা পাবো, আমার রেটিং কত রেটিং এ ব্রাস্ট হয়েছে। হ্যাঁ, তা আমাদের এটা ইউনিটটা হচ্ছে কিলো প্যাসকেলে। কিলো প্যাসকেলে আমরা দেখাবো, কিন্তু এখানে যে ভ্যালুগুলা দেওয়া আছে বারে দেওয়া আছে। বার থেকে কিলো প্যাসকেলে নিতে গেলে এই যে এখানে লেখা দিয়েছে 100 কিলো প্যাসকেল, 100 দিয়ে আমরা কি করব, গুণ দিলে আমাদের কিলো, বার থেকে কিলো প্যাসকেলে যাবে, কনভার্ট হবে। এখন আসি, আমাদের এই যে বারের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, বা হিসাবটা আমরা কিভাবে করব। প্রতি দাগ হচ্ছে 0.5 বার করে, প্রতি গল 0.5, 2 করে 1 বার। তাইলে আমাদের এই যে বড় একটা দাগ আছে, লম্বা দাগ, এটা হচ্ছে 2.5, তারপরে এক করে গেলে 3.5, 4, 4.5, 5 তো ইন্ডিকেট করা লেখাই আছে। 5 এর উপরে সাথে যদি এক গড় যায় 5.5, তারপরে 2 করে গেলে 6, এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমাদের সর্বোচ্চ এখানে যে কিলো প্যাসকেল বা বার আছে কত, 20 কিলো প্যাসকেলে যদি কনভার্ট করি, 2000 কিলো প্যাসকেলের ফেব্রিক পর্যন্ত আমরা স্ট্রেংথ মেজার করতে পারবো। এর উপরের ম্যাটেরিয়াল হইলে তার দ্বারা সম্ভব হবে না। আচ্ছা, এখন আসি, আমাদের এই যে আমরা যদি খেয়াল করি, দুইটা ইন্ডেক্স এখানে গেজ, 2 ইন্ডেক্স গেজ দেওয়া আছে, দুইটা গেজ দেওয়া আছে। হ্যাঁ, গেজ
হ্যাঁ, একটু গেজ দেওয়া আছে, টু ইন্ডেক্স গেজ। আমরা যদি খেয়াল করি দুইটা গেজ দেওয়া আছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড। ব্ল্যাকটা হচ্ছে আমার প্রেসার, আমরা যখন প্রেসার ফোর্স অ্যাপ্লাই করবো প্রেসারের গেজ। প্রেশারটাও কি প্রেসারটা কিলোপ্যাসকেল? না, প্রেসারটা আমরা ফোর্স দিব আর কি। এই যে এখানে যদি আমরা খেয়াল করি দুইটা বাটন আছে, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। রেডটা হচ্ছে ইমার্জেন্সি কোনো সমস্যা এলে মেশিনে, তখন আমরা যখন এটা দিয়ে চাপবো টোটাল পাওয়ার অফ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের টেস্ট সুইচ বাটন, আমরা এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে ব্রাস্ট না হওয়া পর্যন্ত। যখন ব্রাস্ট হবে আমাদের ছেড়ে দিতে হবে। এই ব্রাস্ট, এই যে প্রেসার দিব টেস্ট সুইচ বাটনে যখন আমরা রান করব চাপ দিয়ে ধরে রাখবো, তখনই প্রেসার শুরু হবে। ওই যে পিস্টনে ফ্লো দিতে থাকবে, ফ্লোর প্রেসারটা এখানে আমরা ভিজুয়ালি দেখব, ব্ল্যাক কালারের যে গেজ আছে সেটা শো করবে, অর্থাৎ সে প্রেসারে উঠতে থাকবে। কাকে নিয়ে উঠবে? আমাদের একটা রেড গেজ আছে যেটার সাহায্যে আমরা মানটা নিতে পারবো। অর্থাৎ প্রেসার দেওয়ার ফলে সে যখন উঠবে, উঠতে 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 এখানে যে ব্রাস্ট হয়ে গেল, ব্রাস্ট হলে আমরা সাথে সাথে ছেড়ে দিব, আবার ধরে রাখবো না। ধরে রাখলে কি হবে? রাবার ডায়াফ্রাম কিন্তু ব্রাস্ট হয়ে যাবে। রাবার ডায়াফ্রামটা ছিঁড়ে যাবে। অনেক সময় আমার স্যাম্পলটা যদি একটু স্ট্রং হয়, যখন স্যাম্পলটা ফ্লো মানে ব্রাস্ট হয়ে আমার মাল্টি আরে রাবার ডায়াফ্রামটা যখন মাল্টি আমার ফেব্রিকের ভিতর দিয়ে পাস হবে, তখন ওই ওয়েটা আরেকটু সংকুচিত হয়ে যায়, তখন তার উপরে ফোর্সটা বেশি হয়। তখন সে কি করে? ওই ফোর্সের কারণে, এক্সট্রা ফোর্সের কারণে রাবার ডায়াফ্রামটা ব্রাস্ট হয়ে যায়। মানে হচ্ছে যখন ছিড়বে সাথে সাথে আমরা এই প্রেসারটাকে ছেড়ে দিব। রাবার ডায়াফ্রাম ব্লাস্ট করলে কি জরিমানা দিয়ে যেতে হবে? না, জরিমানা না, বিষয়টা হচ্ছে রাবার বাস, আমরা এটা এই ব্রাস্ট হইলে আমাদের যে লিকুইডটা যেটা আছে এটার ভিতরে আইসা নিজেই ক্ষতিগ্রস্ত হবে, মানে নিজের উপরে অয়েল পরে, হ্যাঁ গ্লিসারিন পরে খাতা টাতা থাকে সেগুলো নষ্ট হয়। তারপরে রাবার ডায়াফ্রামটা আবার চেঞ্জ করতে সময় লাগে, এই আর কি বিষয়টা। তা আমাদের এটা আমরা এই খেয়াল রাখবো, আমরা প্রেসার দিয়ে ততক্ষণ পর্যন্ত দিব যখন স্যাম্পল ব্রাস্ট হয়ে যাবে, প্রেসার ছেড়ে দিব। এখন আমাদের এই যে মান, এখানে মান নেওয়ার জন্য আমরা এটা যখন দেখব, আমি যদি উপর থেকে বা নিচের থেকে দেখি তাহলে এক ধরনের মান দেখবো। আমরা এটাকে আই ভিউতে, এই ভিউতে যাই, আমাদের আই ভিউটাকে এই ভিউতে নিব, নিয়ে অ্যাসেস করব, রেটিংটাকে দেখবো কত আছে। আই ভিউতে রেখে এই ভিউতে রেখে আমরা মানটা নিব। দুইটা একটা বললাম না, প্রেসারের কারণে আর রেটিং এর জন্য একটা মান নেওয়ার জন্য লাগবে না। প্রেসার যখন ডাউন হয়ে যাবে তখন তো ব্ল্যাকটা চলে আসবে, তখন অটোমেটিক এইটা প্রেসারের জন্য এটা এই লালটাকে নিয়ে উঠবে। যখন প্রেসার আমরা খেয়াল করি, আমরা যেটা বলছি 5টা গ্রুপে 5টা অবজারভেশন নিব, একটা ড্রাই, একটা ওয়েট, একটা ড্রাই, একটা ওয়েট কন্ডিশন, সবাই একটা একটা করে নেবে, একটা ড্রাই একটা ওয়েটে নেবে, সবাই সবার মানগুলো শেয়ার করবে। ভাই টেনশন দিলাম না যে? না, টেনশন দিচ্ছি আমি, এর আগে আমি পুরোপুরি খুলে ফেলছি না। আচ্ছা, একটু একজনের এটা সাপোর্ট দিয়ে আটকে দেন, ওরে ভাই ভিডিও করতে করতে সাপোর্ট। হ্যাঁ হয়েছে, ডান। আমরা একটু এভাবে যে সাপোর্ট দিই। এখন আসি আমরা টাইম, একটু টাইমটা দেখবো। আমাদের টাইম স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 20 ± অথবা 20 ± 5ও বলা হয়। 20 ± 3 বা 5 মিন করে এসে আবার 15 থেকে 25 এই রেঞ্জের মধ্যে যখন টাইমটা থাকবে সেটা অ্যাকসেপ্টেবল। অথবা যদি 3 বলা হয় তাহলে 17 এবং 23 এই রেঞ্জের মধ্যে যখন আমার সময়টা থাকে সেই সময়টা হচ্ছে অ্যাকসেপ্টেবল সময় মানে। হ্যাঁ, তো আমাদের সময় হচ্ছে স্টপ ওয়াচের মাধ্যমে আমরা সময়টা দেখবো। স্টপ ওয়াচ আমরা সবাই জানি কিভাবে অপারেট করতে হয়। এটা হচ্ছে স্টার্ট দিলে শুরু হবে, আবার এটার সাহায্যে আমরা যখন ব্রাস্ট হয়ে যাবে সাথে সাথে স্টপ করে দিব। তাহলে এটার সাহায্যে স্টার্ট, এটার সাহায্যে স্টপ, আর এটা হচ্ছে আমার রিসেট। এই পাশেরটা হচ্ছে রিসেট, আর এই পাশেরটা হচ্ছে আমার আদার ফাংশনে আমরা এটাকে নিতে চাইলে সেটা চেঞ্জ করার জন্য। তা আমরা এটাকে চাপ দিব না। হ্যাঁ,
আমরা এই দুইটাকে চাপ দিই। আর এখানে আমরা যখন মেশিনকে অন করলাম, অন করার পরে আমরা যে খেয়াল করবো আমাদের যে লাইট জ্বলছে না, যখন লাইট আসবে না তখন বুঝবো যে আমাদের মেশিনের সমস্যা, পাওয়ার আসে নাই, লাইনের সমস্যা। এখন আসি আমরা যখন এখানে প্রেস করব কখন টাইমটাকে শুরু করব। ইনিশিয়ালি 0 সেটা অবস্থায় নাই ভাই, হচ্ছে, একটু উপরে এটা আছে। উপরে আছে, এটা যে অবস্থা আমরা যে আইসা ইঞ্জিনিয়ারিং করি আমার ক্যামেরাটা দাও, সেটিংটা দাও। নিজেরা, এই আগের position এটা টা। পুরা অংশটাই পুরা অংশটাই নড়বড়ে করে ফেলাইছে, তাই না? বেশি কথা জায়গা বলো নষ্ট না। করে ফেলাইছে। তা আমাদের যেটা বলতেছিলাম যে আমরা যে টাইমটা কখন শুরু করব, সেই অংশটা যদি বলি, টাইমটা হচ্ছে আমাদের এখানে রাবার ডায়াফ্রামটা উঠা স্যাম্পলটা যখন একটু টেনশনে আসবে তখন টাইম শুরু করব। এখানে চাপ দিয়ে আমরা শুরু করব না টাইম। হ্যাঁ, আমাদের ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা দেখব আমাদের একটা প্রি টেনশনের ফর্মুলা দেওয়া থাকে। প্রি টেনশন আমি কতটুকু ফোর্স দিয়ে স্যাম্পলটাকে আটকাবো বা কতটুকু মেশিন ফোর্স দেওয়ার পরে স্টেট করার পরে টাইমটা কাউন্ট হবে, সেটা হচ্ছে জিএসএম এর ভিত্তিতে। ওভেনের ক্ষেত্রে জিএসএম যদি আমাদের 200 গ্রাম পার মিটার স্কোয়ার হয় সেক্ষেত্রে 2 নিউটনের কথা বলা হয়েছে। যদি আমাদের 200 থেকে 500 জিএসএম এর মধ্যে ফেব্রিক হয়, জিএসএম এর ফেব্রিক হয়, তাহলে আমরা দিব 5 নিউটন। আর যদি 500-র উপরে জিএসএম হয় তাহলে 10 নিউটন ফোর্স আমরা আমাদের নিজের থেকে টেনশন দিয়ে মেশিনের মধ্যে কি করতে পারি, আটকে যাবে। তো আমরা এখন এই যে শুরু করলাম, স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমাদের আই ভিউ থাকবে ওইখানে যখন আমার স্যাম্পলটা একটু টেনশনে আসবে স্টার্ট দিয়ে দিলাম। যে হালকা হালকা ফুলতেছে না ভাই? 1-2 সেকেন্ড পরে আমরা শুরু করে দিব। হ্যাঁ, আরে ফুলতেছে না আমি তো ওই যে একটু টেনশন হওয়ার পরে দিয়ে দিছি। পরোটা ভাই, পরোটা সেটা এখানে ফেলে দেবে। হ্যাঁ, তাইলে আমাদের সময় লাগছে 20 সেকেন্ড। হ্যাঁ, 20 সেকেন্ড সময় লাগছে। বাইরে মনে আর 20 দেখে চাপ দিছি। আমরা এই যে দেখবো আমাদের যে আই ভিউতে আমরা যদি দেখি কত আছে দেখেন তো কত 5.5 এইভাবে। হ্যাঁ, না 6 এই আবার দেখেন, আর দেখেন এদিকে দেখেন, আই ভিউতে দেখেন। ও আচ্ছা না 5 5.5 6 6.5 কালারটা নাকি ভাই লালটা? 6.5 7 না 7.5 7.5 তো বড় ডাক্তার লগে মিলছে না বড় তো একটু আগে আগে না তো 7 এর ফ্র্যাকশন নিব না, না, না। 7.2 নেই। না দরকার নেই, 7ই আছে। এই যে দেখ এমনি গুণ 5 5.5 6 ভাই 6.5 থাম। 0.5 করে প্রতি করে 0.5 তাইলে 7 ইনটু 100 700 ভাই তো কিলো পিছে ছিলি আর সময় লাগছে 20 সেকেন্ড। এরকম ভাবে আমাদের যে ওয়েট কন্ডিশনের সময় হয়ে গেছে। ড্রাই কন্ডিশন ফার্স্ট গ্রুপ এখানে থাকে না, আর বাকিরা ওইদিকে থাকে। আমরা ফার্স্ট গ্রুপ আইসে একটা ড্রাই কন্ডিশনে নিব আর একটা ওয়েট কন্ডিশন। আরেকটু সাজেশন আমরা যেটা দেখবো, আমরা যদি খেয়াল করি এই যে মান্না শেষ প্রেসার রিলিজ হয়েছে, একটা সাউন্ড ছিল মেশিনে, ওইটা রিলিজ হইয়া এটা কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার এই জিরোতে আসার কথা ছিল। আমাদের যে মেশিনের এখানে যেটা হয়েছে এইটাকে আইসা কে জানি কারা এটাকে টাই না, মানে ওটার ভিতরে উজুরি বাসুরি সব বাড়ি রয়েছে। এই কারণে এটা যে ওই যে এইভাবে থাকার কথা। হ্যাঁ, এটা এই যে অবস্থা খারাপ করে দিয়েছে, এই অংশটা নষ্ট করে দিয়েছে। যাক আমরা হ্যাঁ গ্রিপ করাইছি। এখান থেকে আবার এই পজিশনে যদি আমি আটকাই তাহলে আমরা দেখবো যে এখানে অলরেডি তার ইয়ানের স্ট্যান্ড গুলা নিয়ে নিছে। আমরা যদি এই পজিশনে সাপোর্ট দিয়ে আবার আরেকটা মান নিই তাহলে এটা কমে যাবে না, কারণ এখানে স্ট্যান্ডটা তো সে অলরেডি নিয়ে নিছে। সেই জন্য আমাদের এই যে আপার মোবাইল ক্ল্যাম্পিং রিং এবং লোয়ার ফিক্সড ক্ল্যাম্পিং রিং, এই দুইটার যে সাপোর্ট দিয়ে আমি আটকেছি, অন্তত ওই সাপোর্টটা বাদ দিয়ে আমাকে আরেকটা মান নিতে হবে, মানে একটু ডিসটেন্স মেনটেন করতে হবে। ওই ডিসটেন্সটা মেনটেন করে করতে হবে। একবারে ক্ল্যাম্প মানে ক্লোজ পজিশনে রেখে করবো, আর একটা থেকে আরেকটা।